লেখিকা অনন্যা পোদ্দারের আগমনী। আজ অনিন্দিতার খুব আনন্দের দিন। পুরো বাড়ি আজ হাসির কলরবে মুখর, কারণ আজ রিজুর বিয়ের কথা হয়ে গেল। তার সাথে আজ পয়লা বৈশাখ, বর্ষবরণের দিন। এমন এক সুন্দর মুহূর্তে নতুন বছরে নতুন সম্পর্কের অভিবাদন। রিজু আর শ্রেষ্ঠার আলাপ রিজুর এক বন্ধুর বিয়েতে গিয়ে। প্রথম দেখাতেই প্রেম। বাড়ি ফিরে মাকে জানিয়েছিল মনের হাল। অনিন্দিতা ছেলের কাণ্ড দেখে হেসেই খুন। হাসছ কেন তুমি? আমার এদিকে বেজায় খারাপ অবস্থা, আর তুমি কি না রসিকতা করছো মা? প্রেমে পড়লে মানুষ এভাবে ঘাবড়ে যায় বুঝি? আলবাত ঘাবড়ায়। সব মেয়ে কি তোমার মতো? বাবা তোমায় কিছু বলার আগেই তো তুমি বুঝে গিয়েছিলে বাবার মনের সব না বলা কথা। সব মেয়েরাই বোঝে রে পাগল। ভালোবাসা যদি সত্যি হয়, নিষ্পাপ হয়, তবে তা প্রকাশের কোনো ভাষার প্রয়োজন হয় না। তারপর বলে ফেলো বৎস, তোমার ভালো লাগার মানুষটির নাম কি? শ্রেষ্ঠা, অমিতের মাসতুতো বোন, মেডিকেল স্টুডেন্ট, 3rd ইয়ার, বাড়ি দুর্গাপুরে, তবে কলকাতাতে হস্টেলে থেকে পড়াশোনা করে। বাবা, অনুসন্ধান তো ভালোই চালিয়েছো দেখছি। একদিনেই এত সব? এর চেয়ে বেশি কিছু বললই না অমিতটা। নিজের রিসেপশন নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ল না। তার কি করবে বলো? এত খবর যখন এনে ফেলেছ, তখন বিয়ের প্রস্তাবটাও দিয়েই ফেলো। তুমি একবার ওকে দেখতে চাইবে না? তুমি দেখেছ, পছন্দ করেছ, ওতেই হবে। তোর পছন্দই আমার পছন্দ। কিন্তু মা, ও কি আমায় পছন্দ করবে? কেন রে, না পছন্দ করার কি আছে? তবে হ্যাঁ, তোর আগেই যদি কেউ ওর জীবনে থাকে, তবে আর তুই কি করবি বল? তখন অগত্যা আর কাউকে খুঁজতে হবে। না, আমি ভাবছিলাম মা, শ্রেষ্ঠা আগামী দিনের ডাক্তার। সিভিলিয়ানদের মাঝে থেকেই ওদের কত সম্মান। জীবন ঝুঁকির কোনো প্রশ্ন নেই। আর আমি তো একজন সৈনিক। দেশের জন্যই নিবেদিত আমার প্রাণ। অনিশ্চিত জীবন। এমন অনিশ্চিত জীবনের সঙ্গে কোনো মেয়ে নিজের জীবনকে কি জড়াতে চাইবে? বললাম যে, ভালোবাসা নিষ্পাপ হলে তার জয় হবেই। অনিন্দিতার কথাই ঠিক হলো। শ্রেষ্ঠা রিজুর জীবনে আসে ভালোবাসার বাতাস হয়ে। অমিত তার বিয়ের পরে পোস্ট রিসেপশন পার্টি থ্রো করে কিছু অন্তরঙ্গ বন্ধুদের নিয়ে। সেই পার্টিতে শ্রেষ্ঠারও আমন্ত্রণ থাকে। রিজু আর দেরি করে না। এই সুযোগ তো বারবার আসেও না। তাই এমন সুবর্ণ সুযোগে প্রথমে অমিতের সাথে কথা বলে রিজু। নিজের ছোটবেলার বন্ধুকে জানায়, তোর বোন শ্রেষ্ঠাকে আমার ভীষণ ভালো লেগেছে। ওকে যদি বিয়ের প্রস্তাব দিই, তুই কি তাহলে রিয়্যাক্ট করবি? কেন রিয়্যাক্ট করব কেন? তোকে আমার বোন অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা ওর নিজের সিদ্ধান্ত। শ্রেষ্ঠা বুঝবে কোনটা করা উচিত আর কোনটা না করা উচিত। তবে এটা বলতে পারি, তোর সাথে বন্ধুত্বটা যদি আত্মীয়তা অবধি গড়ায়, তাহলে আমার ভালোই লাগবে। আর তোর মাসি মেশো, তাদের রিয়াকশন কি হতে পারে বলতে পারিস? এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে ভালো মাসি আর ভালো মেশো দুই মেয়ের মধ্যে স্ত্রীকেই বেশি ভালোবাসে। স্ত্রীকে শ্রেষ্ঠার ডাক নাম। আর স্ত্রীর সিদ্ধান্তের ভীষণ গুরুত্ব আছে ভালো মাসি আর ভালো মেশোর কাছে। মেয়েকে ভীষণভাবে স্বাভিমানে বড় করে তুলেছেন ওনারা। স্বাধীন চিন্তা, স্বাধীন মতামত স্ত্রীর বড় হয়ে ওঠার একটা বড় উপাদান। এরপর আর বিলম্ব না করে সোজা শ্রেষ্ঠার সামনে বিয়ের প্রস্তাব রাখে রিজু। শ্রেষ্ঠার জবাব হয়, আগামী 5 বছরের মধ্যে আমি বিয়ে করতে পারবো না। অতএব এই প্রস্তাবের কোনো মানে নেই। আমিও সদ্য ট্রেনিং শেষ করে কমিশনড অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়েছি। আমি এখনই বিয়ের কথা বলছি না। তোমাকে অমিতের রিসেপশনে প্রথম দেখাতেই তোমায় ভালো লাগে আমার। তাই তুমি যদি রাজি থাকো, তাহলে আমাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হতে পারে। আমার বিয়ে নিয়ে কোনো মাতামাতি নেই। আপনি যদি আমার ব্যাপারে আগ্রহী থাকেন, তবে আমার মা বাবার সাথে কথা বলুন। আমার বিয়ের ব্যাপারে তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, ও অবশ্যই শেষ সিদ্ধান্ত। রিজু অবাক হয়। আজকের যুগেও এত আধুনিক মেয়ে বাবা মায়ের সিদ্ধান্তের উপর এতটা বিশ্বাস রাখতে পারে। এই মেয়েকেই বিয়ে করতে হবে।
শ্রেষ্ঠাই হবে অনিন্দিতার সংসারের উপযুক্ত বউ ও অবশ্যই অনিন্দিতার প্রিয়তম বন্ধু। কিন্তু শ্রেষ্ঠার মা বাবার সাথে কথা বলতে গেলে বাবা মাকে দিয়েই কথা বলানো ভালো। যা ব্যক্তিত্বময়ী মেয়ে, তাতে মনে হয় শ্রেষ্ঠার বাবা মাও খুব ব্যক্তিত্বপূর্ণ চরিত্র হবেন নিশ্চয়। অতএব আসরে নামতে হয় অনিন্দিতাকে। ছেলের কাছে শ্রেষ্ঠার উত্তর শুনে অনিন্দিতা মনে মনে খুব খুশি হয়। আজকের দিনে মেয়েদের এমনই তো হওয়া উচিত। নিজের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তে নিজেকে অবিচল রাখার শিক্ষাটা যে শ্রেষ্ঠার মা বাবা যথার্থ দিয়েছেন, সেটা ভেবে অনিন্দিতার বেশ ভালোই লাগে। তবে মনে মনে একটা আশঙ্কাও কাজ করে। এখনও আমাদের সমাজে বিমান বাহিনীতে কাজ করা ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে মেয়ের বাবা মায়েরা হয়তো একটু ভয়ই পাবেন। প্রাণের যে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু রিজুর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিমান বাহিনীতে যোগ দেওয়ার। তবেই না অঙ্কে স্নাতক হবার পর এসএসবি পরীক্ষা দিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট পদে পাইলট হয়ে বিমান বাহিনীতে যোগ দেওয়া। অনিন্দিতা মনে মনে ভাবে, শ্রেষ্ঠার বাবা মা হয়তো বা রিজুর দেশের প্রতি এই ভালোবাসাটাকে মন থেকেই মেনে নেবেন। মনের কোণে এক চিলতে রোদ্দুরের আশা নিয়ে ফোন করে অনিন্দিতা শ্রেষ্ঠার মা অহনার কাছে। নিজের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়ে একদম সোজাসুজি রিজুর ইচ্ছের কথা তুলে ধরে। সাথে বলে, আপনাদের যদি খুব অসুবিধা না হয় তবে আপনারা স্বামী স্ত্রী আর আমিও আমার হাজবেন্ড এক জায়গায় একটু বসে একে অপরের সাথে আলাপ জমাতে পারি। আপনাদের মেয়ে তাই সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে, এটাই স্বাভাবিক। কিন্তু তবুও একবার যদি আমার ছেলেকে দেখে সিদ্ধান্ত নিতেন তবে ভালো হতো। অহনা খুব অবাক হয়। একজন ছেলের মা এতটা নমনীয় ভাবাই যায় না। তাই খুব স্মিতভাবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি শ্রীয়ের বাবার সাথে কথা বলি, তারপর আপনাকে জানাই। কোনো অসুবিধে নেই তো তাতে? না না, একদমই না, প্রত্যুত্তরে জবাব দেয় অনিন্দিতা। রাত্রে শ্রীয়ের বাবা শিশিরবাবু বাড়ি ফিরলে অহনা অনিন্দিতার সব কথা স্বামীকে খুলে বলে। সব কিছু শুনে শিশিরবাবু তো আপ্লুত তার মেয়েকে নিয়ে। উৎফুল্ল হয়ে সে স্ত্রীকে জানায়, এতখানি সম্মান আজকের দিনে কোনো সন্তান দেয় তার বাবা মাকে? স্ত্রী যখন আমাদের সিদ্ধান্তকে শেষ সিদ্ধান্ত বলে দিয়েছে, তখন একবার ছেলেটিকে এবং ছেলেটির পরিবারকে দেখে আসলে মন্দ হয় না, কি বলো? বেশ, তাহলে জানিয়ে দেব ওদের। অহনা অনিন্দিতাকে ফোন করে জানায় এক রবিবার দেখে ওরা দেখা করবে। রিজু যেন থাকে আর শ্রেষ্ঠাকেও হস্টেল থেকে ডেকে নেওয়া হবে। তখন অনিন্দিতা বলে, একটা কথা বলি, সামনেই পয়লা বৈশাখ, দিনটাও রবিবার। সেদিন যদি আপনারা সবাই মিলে আসেন আমাদের বাড়িতে তাহলে খুব ভালো হয়। অহনা রাজি হয়ে যায়। নববর্ষের সকালে অনিন্দিতার বাড়ি খুশির সাজে মেতে ওঠে। সকালবেলায় পুজো দেওয়ার সময় ভগবানের কাছে একটাই আর্জি থাকে তার, রিজু যেন তার ভালোবাসাকে পায়। রিজুর প্রথম ভালোবাসা তার দেশ মাতৃকা, দ্বিতীয় ভালোবাসা শ্রেষ্ঠা। ছেলের জীবনে সে প্রথম দেখল কোনো মেয়ের প্রতি ভালো লাগা। সেই ভালো লাগা আর ভালোবাসার পথ ধরে যেন শ্রেষ্ঠা এই বাড়ির বউ হতে পারে, এমন কামনাই রাখল অনিন্দিতা তার ঈশ্বরের কাছে। বাড়িতে আজ বিশাল আয়োজন। রাজেশ বলেছিল বাইরে থেকে খাবারের ব্যবস্থা করবে, কিন্তু অনিন্দিতাই না করেছে। যারা আত্মীয় হতে চলেছে, বলতে গেলে শুধু আত্মীয় নয়, পরমাত্মীয় হতে চলেছে, তাদের দোকানের কেনা খাবার দিয়ে অভ্যর্থনা করতে অনিন্দিতার মোটেও ভালো লাগলো না। দোকানের কেনা খাবারে স্বাদ থাকে, কিন্তু ভালোবাসার পরশ থাকে না। তাই চুপি চুপি অমিতের মা রচনার কাছে ফোন লাগায় অনিন্দিতা। রচনার সাথে অনেক দিনের বন্ধুত্ব ছেলেদের বন্ধুত্বের সুবাদে। রচনার কাছ থেকে জেনে নেয় শ্রেষ্ঠার পছন্দের খাবার। তার সাথে জানে শিশির বাবু, অহনা আর পৃথার পছন্দ। পৃথা শ্রেষ্ঠার ছোট বোন, ক্লাস 12-এ পড়ে। অতএব দিদির সাথে বোনের পছন্দেরও কদর হওয়া উচিত। এত কিছুর পরেও অনিন্দিতা একটি কাজে ভুল করে না। প্রতি বছরের মতো চেতনাতে যায়। চেতনা একটি আশ্রয়স্থল, যেখানে অনাথ শিশুরা অনিন্দিতার মতোই কিছু ভালোবাসার মানুষের সাহচর্যে বড় হয়ে উঠছে।
প্রত্যেক বছর চেতনায় থাকা শিশুদের জন্য অনিন্দিতা পায়েস আর মিষ্টি নিয়ে যায় নববর্ষের শুভেচ্ছা জানাতে। সারা বছর ওদের যেন ভালো কাটে, আনন্দে কাটে তার কামনা করতে। এ বছরও এত ব্যস্ততার মধ্যে তার অন্যথা হয়নি। ভোর 4টের সময় উঠে ঘরের বিগ্রহের সামনে পুজো দিয়ে পায়েস রান্না করে চেতনার সেই রক্তে মাংসে গড়া ঈশ্বরের সেবা করতে যায় সে। সবাইকে আদর করে খাইয়ে আসে। পায়েসটা সবাইকে দিতে দিতে ভাবে শ্রেষ্ঠারও পায়েস খুব প্রিয়। বাড়ি ফিরে নিজের হাতে সযত্নে ভাত, গাজর মটরশুঁটি দিয়ে ডাল, বেগুনি, আলু পোস্ত, ইলিশ ভাপা, মাটন কষা, কাঁচা আমের চাটনি করে। আর শেষ পাতে তো পায়েস আর মিষ্টি আছেই। রান্নার লিস্ট দেখে বাবা ছেলে তো অবাক। এত রান্না অনিন্দিতা নিজে হাতে করেছে। ছেলে আর স্বামীর অভিব্যক্তিতে অনিন্দিতার ছোট্ট জবাব, শ্যামলীর সাথে থাকলে এর চেয়েও বেশি কিছু রান্না করা যায়। আমি তো শুধু খুন্তি নেড়েছি, বাকি সব কিছুর আয়োজন তো শ্যামলী করে দিয়েছে। না গো দাদা, বৌদি অনেক কিছু নিজে হাতে করে নিয়েছে, আমাকে সেরকম কিছু করতে দেয়নি। রাজেশ জানে ছেলের আনন্দে আজ অনিন্দিতা কতটা আনন্দিত। অনিন্দিতা নিজে একজন ভালো শাশুড়ি মাকে চেয়েছিল, যার ভালোবাসার ছত্র ছায়ায় জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু রাজেশের মা ছিলেন অনিন্দিতার কল্পনার ঠিক বিপরীত। তাই বিয়ের 10 বছর বাদে অনিন্দিতার আর কোনো নিষেধ শোনেনি সে। অনিন্দিতা আর রিজুকে নিয়ে আলাদা হয়ে যায় সে। তাই অনিন্দিতার সেই অপূর্ণতা কোথাও পূর্ণ করতে চায় নিজের পুত্রবধূকে মেয়ের আসনে বসিয়ে। অনিন্দিতা বলতো, আমার ছেলের বউ আমার মেয়ের মতো হবে না, সে আমার মেয়ে হবে। যাই হোক, বেলা 11:30 নাগাদ ওরা 4 জন আসে রিজুদের বাড়িতে। অনিন্দিতা নিজের মনের সবটুকু অন্তরঙ্গতা দিয়ে ওদের অভ্যর্থনা করে। প্রাথমিকভাবে ভালো লাগে শিশির আর অহনার রিজুর বাবা মাকে। সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় রিজু আর তার বাবা। রান্নাঘরে অহনা গল্প জমায় অনিন্দিতার সাথে। ছেলে ও মেয়ের বাবা রাজনীতির গল্পে মেতে ওঠে। রিজু তার ঘরে পৃথা ও শ্রেষ্ঠার সাথে বিভিন্ন গল্পে মেতে ওঠে। সারা বাড়ি আনন্দের জোয়ারে ভাসতে থাকে। শ্যামলী ওদের সবাইকে দেখে ভাবে, আজকের যুগেও এমন পরিবার পাওয়া যায়। বৌদি মানুষ নয়, দেবী। না হলে কখনো পাত্রপক্ষ এমন কদর করে পাত্রীপক্ষকে? শ্যামলীও মনে মনে ডাকে, ঠাকুর, রিজু বাবার এখানে বিয়েটা ঠিক করে দাও। বৌদি খুব খুশি হবে তাহলে। বৌদিকে তো কখনো নিজের জন্য খুশি হতে দেখিনি। সবার আনন্দেই বৌদি আনন্দ পেয়েছে চিরকাল। দুপুরবেলা খেতে বসে অহনা আর শিশির তো অবাক। প্রত্যেকের প্রিয় কিছু না কিছু খাবার অনিন্দিতা বানিয়েছে। শিশিরবাবুর পছন্দের ডাল, অহনার পছন্দের আলু পোস্ত, শ্রেষ্ঠার পছন্দের মাটন কষা, পায়েস আর পৃথার প্রিয় কাঁচা আমের চাটনি। অহনা অবাক হয়ে জিজ্ঞেসই করে ফেলে, আপনি এত কিছু জানলেন কি করে কার কোনটা পছন্দ? আপনি কিন্তু এটা ভুলে গেলেন যে রচনা আমার বহুদিনের বন্ধু। ও, তার মানে রচনার কাছ থেকে সব খবর এসেছে? খবর কি আর এমনি এমনি আসে? খবর নিতে হয়। সবাই একসঙ্গে তারস্বরে হেসে ওঠে। দুপুরে খাওয়ার পরে পৃথা রিজু জুটিতে সবাইকে বিনোদনের জগতে নিয়ে যায়। রিজুর গিটারের সুরের সাথে পৃথা তার গানের গলা মেলায়। সন্ধ্যের সময় ফিরে যাবার প্রাক্কালে অনিন্দিতা 2টো চুড়িদারের পিস নিয়ে এসে অহনার হাতে দেয়। স্মিত হেসে বলে, আপনার অনুমতি থাকলে আজকের নতুন বছরে আপনার মেয়েদেরকে এই সামান্য উপহার দিতে চাই। অহনা লজ্জায় পড়ে যায়। এসবও করেছে অনিন্দিতা? কই, তারা তো রিজুর জন্য কিছু আনেনি। শুধু ফুলের তোড়া আর মিষ্টি নিয়েই হাজির হয়েছিল অনিন্দিতার বাড়িতে। শিশিরের দিকে তাকালে শিশির চোখের ইশারায় সম্মতি দেয় অহনাকে উপহার গ্রহণ করতে। এই উপহার যে শুধু উপহার নয়, এ যে একজন ভালো মনের মানুষের আশীর্বাদ। সেদিনের রাতটা শ্রেষ্ঠা বাবা মা বোনের সাথে হোটেলেই কাটায়। অহনা মেয়ের মনের খবর নিতে চায়। শ্রেষ্ঠা বলে, রিজুকে ভালো লেগেছে, বাবার মতোই বলিষ্ঠ চরিত্র। তবে রিজুর মা আজকের দিনে বিরল। তোমার ছায়াতল থেকে বেরিয়ে ওনার কাছে পৌঁছলে হয়তোবা নিজের স্বাধীনতাটুকু হারাবো না।
মেয়ের উত্তর জানা হয়ে যায় অহনার। সারা জীবন অহনা এটাই তো চেয়েছে, শ্রেষ্ঠার জীবনসাথী ভালো হবার সাথে সাথে যেন শ্রেষ্ঠ একজন ভালো শ্বশুর শাশুড়িও পায়। এদিকে রিজুরও রাত্রে ঘুম আসে না। মায়ের কোলে মাথা রেখে অস্ফুট স্বরে বলে, মা, মেয়েদের মন বুঝি এত অতলে থাকে? আমি যে শ্রেষ্ঠার মনের খবর পেলাম না। তুই চিন্তা করিস না, শ্রেষ্ঠার তোকে ভালো লেগেছে। তবে কেন মনের হদিশ দিল না ও আমার কাছে? শ্রেষ্ঠা যে রকম মেয়ে তাতে ও ওর বাবা মায়ের মতামতের বাইরে তোকে ওর মনের কথা জানতে দেবে না। শ্রেষ্ঠা তোরই হবে আমি বলছি, তবে এও বলছি মেয়েটাকে চিরকাল ভালো রাখার চেষ্টা করিস। যে বিশ্বাসে শ্রেষ্ঠা তোর হাত ধরবে সেই বিশ্বাসটাকে চিরকাল ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে রক্ষা করবি। দেখবি জীবনটা কত সহজভাবে কেটে গিয়েছে। দুদিন বাদে অহনার ফোন আসে অনিন্দিতার কাছে। অনেকক্ষণ কথা হয় দুজনের। শেষে অনিন্দিতা বলে ওঠে, অহনা, আজ থেকে শ্রেষ্ঠা আমার মেয়ে আর রিজু তোমার ছেলে হলো। দুই বাড়ি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলো। রিজুর ছুটি শেষ, আবার তাকে ফিরে যেতে হবে সিয়াচেনের বরফে। তবে আজ হৃৎপিণ্ড জুড়ে মায়ের স্নেহের সাথে শ্রেষ্ঠার ভালোবাসার উষ্ণতা আছে। দুই বাড়ির বাবা মা আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠা ও রিজুর বাগদান পর্ব সেরে রাখল। সেই আনন্দ মুহূর্তে দুই পরিবারের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিল। রিজুর কথাই ঠিক হলো। অনিন্দিতা শ্রেষ্ঠার মধ্যে দিয়ে এক প্রিয়তম বন্ধুকে খুঁজে পেল। প্রতি রবিবারে পালা করে শ্রেষ্ঠার যাতায়াত চলল অনিন্দিতার বাড়িতে। তাছাড়াও কখনো সখনো অনিন্দিতা চলে যেত শ্রেষ্ঠার হাসপাতালে শ্রেষ্ঠার পছন্দের খাবার নিয়ে। মেয়ের সাথে দেখা করতে এলে এখন আর শিশির অহনাকে হোটেলে উঠতে হয় না। রাজেশ আর অনিন্দিতার জেদের কাছে হেরে গিয়ে প্রতিবারই রিজুর বাড়িতে রাত কাটাতে হয়। অহনাদের কলকাতায় আনাগোনা আরও বেড়ে যায় যখন পৃথাও কলকাতার মেডিকেল কলেজে পড়তে চলে আসে। অনিন্দিতা যুক্তি দেয় অহনাকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতে। তাহলে দেখা সাক্ষাৎ আরও বেশি করে করা যাবে। তার চেয়েও বড় কথা, মেয়ে দুটো বাবা মায়ের কাছে থেকে পড়াশোনা চালাতে পারবে। যুক্তিটা শিশিরের মন্দ লাগে না। সে যে নিজেও এটা ভাবেনি তা নয়, কিন্তু অহনাই কোথাও যেন একটা সংকোচে থাকে। 2 বছর এভাবে চলার পর যখন শ্রেষ্ঠা এমডি পড়ার সুযোগ পায় তখন দুর্গাপুরের বাড়ি বেচে কলকাতার বুকেই একটি আবাসনে 3 কামরার ফ্ল্যাট কেনেন শিশির। দিন খুব ভালো কাটছিল। শ্রেষ্ঠা মনোযোগ সহকারে নিজের পড়া চালিয়ে যাচ্ছিল। ওদিকে রিজু তার চাকরির জীবনে দেশের সেবা করে যাচ্ছিল। বছরে একবার করে কিছু দিনের ছুটি নিয়ে যখন রিজু ঘরে ফিরত তখন দুই বাড়িতেই উৎসব লাগলো। তার মাঝে নিজেদের কিছু একান্ত সময় কাটাতো শ্রেষ্ঠা আর রিজু। শ্রেষ্ঠার সাথে কথা বলে রিজু বুঝতো যে তার মা শ্রেষ্ঠার মন ছুঁতে পেরেছে। বছর 3 বাদে শ্রেষ্ঠা শহরের এক হাসপাতালের সরকারি ডাক্তার হলো। হাসপাতাল ব্যক্তিগত চেম্বার করা ছাড়াও শ্রী বিভিন্ন এনজিওর হয়েও অনেক ফ্রি ক্যাম্পে দুস্থ রোগীদের দেখে বেড়ায়। এ শিক্ষা যে মামুনির কাছ থেকে পাওয়া। অনিন্দিতাই শিখিয়েছে বিগ্রহের ঈশ্বর ছেড়ে দৃশ্যমান রক্তে মাংসে গড়া ঈশ্বরের সাধনা করতে। মামুনির ইচ্ছেতে তাই প্রচুর সমাজমূলক কাজ করে শ্রী। যে সম্পর্ক এক নববর্ষের দিনে সূচনা হয়েছিল সেই সম্পর্কে আইনি মোহর বসানোর কথা ভাবে দুই পরিবার। এবার রিজু আর শ্রেষ্ঠার পাকাপাকিভাবে এক হবার পালা। কিন্তু সমস্যা একটাই, রিজুর ছুটি। রিজু ছুটি না পেলে আর এই সব করা সম্ভব নয়। অনেক করে রিজু পুজোর সময় দিন 10-এর ছুটি পায়। তখন পৃথা যুক্তি দেয়, রিজুদা যখন আসার আসবে তার আগে ম্যারেজ রেজিস্ট্রেশনের ফর্মটা রিজুদাকে পাঠিয়ে দেওয়া হোক। রিজুদা ওটা ফিল আপ করে পাঠিয়ে দেবে। তারপরেও তো 1 মাস সময় লাগবে। ততদিনে রিজুদা চলে আসলে দিদিভাই আর রিজুদার রেজিস্ট্রি হয়ে যাবে। যুক্তিটা সবারই মনে ধরে। ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রিজুর ভাগেরটা ফিল আপের জন্য শ্রেষ্ঠা কুরিয়ার করে পাঠিয়ে দেয় রিজুর কাছে। দুই বাড়িতেই আনন্দের বাঁধ ভেঙে যায়। সবাই যখন দুর্গাপুজোর কেনাকাটায় ব্যস্ত তখন অহনা আর অনিন্দিতা দুটো অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। হলোই বা শুধু রেজিস্ট্রি, সেটাতেও তো প্রচুর প্রস্তুতি থাকে। তাই দুই মা মিলে চুটিয়ে শপিং করে বেড়ায়। এর মধ্যে একদিন ছুটির দিনে শ্রেষ্ঠা বাবা মা বোনের সাথে গয়নার দোকানে যায় কিছু গয়না কিনবে বলে। অহনা মেয়ের পছন্দের গয়না কিনবে বলে শুধু এই একটা কাজই ফেলে রেখে দিয়েছিল। শ্রীয়ের পুরো একটা দিন ছুটির ব্যবস্থা করে ওরা তাই বেরিয়েছে মেয়েকে নিয়ে। অহনা শিশিরকে বলেছে, তোমার ডাক্তার মেয়ে যে এত ব্যস্ত তাকে তো পাওয়া খুব মুশকিল,
তাই শুধু রেজিস্ট্রি অনুষ্ঠানের জন্য না, ওর বিয়ের মূল অনুষ্ঠানের জন্য একেবারে গয়না কিনে নেব। শিশির হেসে উত্তর দেয়, স্ত্রীকে নিয়ে তোমার মনের যত ইচ্ছে আছে তুমি পূরণ করে নাও, টাকার কথা ভেবো না। পৃথার বিয়ে হতে এখনও 5-6 বছর বাকি, আমি আবার সব গুছিয়ে নেব। কিন্তু স্ত্রীর বিয়ে নিয়ে তোমার মনে কোনো অপূর্ণতা রেখো না। স্ত্রী আমাদের যে সুখ দিয়েছে, প্রতিদানে আমাদের গোটা জীবন ওর নামে উৎসর্গ করে দিলেও কম হবে। গড়িয়াহাটের কিছু নামকরা দোকান ঘুরতে ঘুরতে পৃথার খুব খিদে পায়। কিছু গয়না কেনার পর এক রেস্তোরাঁতে যাওয়ার জন্য ওরা যখন ব্যস্ত, তখন হঠাৎ গড়িয়াহাট ব্রিজের নিচে এক অতি সাধারণ মহিলা, দেখে মনে হয় দিনান্তে কোনো রকম করে দিন কাটান, এমন এক মহিলা অহনাকে দেখে বলে ওঠে, দিদি চিনতে পারছেন? কত বছর বাদে আপনাদের দেখা পেলাম। তারপর স্ত্রীকে দেখে জিজ্ঞেস করল, এই বুঝি সেই মেয়ে? তারপর পৃথার দিকে তাকিয়ে বলল, ও, আপনার পরে আবার মেয়ে হয়েছে? স্ত্রী লক্ষ্য করে অহনা ভদ্রমহিলার কথায় ভীষণ আড়ষ্ট হয়ে যায়। স্ত্রীর হাতটা শক্ত করে চেপে ধরে শুধু বলে, আসছি। তারপর সোজা হন হন করে স্ত্রীকে নিয়ে এগিয়ে যায়। স্ত্রী দেখে অহনা তখন ওর হাতটা ছাড়েনি, শুধু শিশিরকে বলে, গাড়ি বার করো, বাড়ি ফিরে যাব। পৃথা বলতে থাকে, ও মা, খিদে পেয়েছে তো, রেস্তোরাঁতে ঢুকবে না? অহনা তার শক্ত চোয়াল নিয়ে জবাব দেয়, একদিন দেরিতে খেলে তুমি মরে যাবে না। এখানে আর এক মুহূর্ত নয়, বাড়ি ফিরে যাব, আমার শরীরটা ভালো লাগছে না। আর দিদি ভাইয়ের গয়না কেনা, সে তো বাকি থেকে গেল। তাতে তোর কি? তোর বিয়েও নয়, আর তোর জন্য গয়নাও কিনতে আসিনি, অতএব চুপ থাক আর কথা বাড়াস না। শ্রী কোনোদিন মাকে এতটা কঠোর হতে দেখেনি ওদের বোনেদের প্রতি। বাবাও যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সেই ভদ্রমহিলার সাথে বাবা মায়ের যে পূর্ব পরিচয় আছে, সে ব্যাপারে শ্রী নিশ্চিত হয়ে যায়। ও বোঝে বাবা মা কিছু লুকোতে চাইছে, তাই বাবা মায়ের ব্যক্তিগত বিষয়ে আর মাথা ঘামাতে চায় না শ্রী। বলার থাকলে বাবা মা নিজেরাই বলবে। এভাবেই দিন 7 চলে যায়। একদিন বিকেলবেলা হাসপাতাল থেকে ফিরে একটু বইপত্র ঘাটছিল শ্রী। কোনো চেম্বার না থাকায় বেরোবার তাড়াও নেই। হঠাৎ রুমাদি এসে বলল, দিদি, মামা তোমাকে ডাকছে। এই ফ্ল্যাটে আসার পর রুমাদি অহনার হেল্পিং হ্যান্ড হয়েছে। পেশায় সে কাজের মেয়ে হলেও এ বাড়িতে তার মর্যাদা বাড়ির মেয়ের মতনই। গরিব ঘরের মেয়ে, বৃদ্ধ পঙ্গু বাবা আর ছোট বোনের দেখভালের জন্য লোকের বাড়ি কাজ করে। সারাদিন অহনার সাথে অহনার কাজ করে রাতে বাড়ি ফিরে যায়। দিনের কাজের ফাঁকে হাতে তৈরি বিভিন্ন জিনিস বানায়। অহনার চেষ্টার অনিন্দিতার পরিচিতের বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর সাথে কাজও করে সে। কেন গো রুমাদি, তুমি জানো? না গো দিদি, বাইরের ঘরে কারা যেন এসেছে, তাই তোমায় ডেকেছে। আজ আমারও ছুটি, আমিও এখনই বাড়ি চলে যাচ্ছি। লোকজন এসেছে বলছো, চা করবে না তুমি? মামি তো না করলো, বলল যে দরকার পড়লে নিজেই করে নেবে। আমার ছুটি এখন। আচ্ছা, তুমি যাও, বাবাকে বলো আমি যাচ্ছি। ড্রয়িং রুমে গিয়ে শ্রী দেখে সেদিনের সেই গড়িয়াহাটে দেখতে পাওয়া ভদ্রমহিলা, সাথে আরেক ভদ্রলোক আছেন। মনে হলো ভদ্রমহিলার স্বামী হবেন, তবে আজ পরনের কাপড়টা একটু ভদ্রস্থ। শ্রী এটাও লক্ষ্য করে যে মা মাথা নিচু করে সোফায় বসে আছে। আজও মায়ের চোয়াল ঠিক সেই দিনের মতোই শক্ত। শিশির স্ত্রীকে ইশারা করে বসতে বলে। শ্রী অহনার পাশে গিয়ে বসে। শিশির কোনো ভূমিকাতে না গিয়ে শ্রেষ্ঠাকে বলে ওঠে, শ্রী, তুমি এখন বড় হয়েছ, তুমি সাবালিকা, পেশায় ডাক্তার, স্বাবলম্বী মানুষ। তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিতে শিখেছ। আমরা দুজন তোমাকে সেই শিক্ষাই দিয়েছি, তাই আজ তোমায় কিছু বলবো যার উপর ভিত্তি করে তুমি তোমার জীবনের কিছু সিদ্ধান্ত নেবে। কি হয়েছে বাবা, কি বলতে চাও তোমরা? মা কেন এভাবে মাথা নিচু করে বসে আছে? আর তোমার যাই বলার থাকুক, তুমি বাইরের কারোর সামনে বলবে কেন? শিশির ধীরে স্ত্রীর কথার জবাব দিল। কোনো ভূমিকা না করেই বলল, এরা যে এখানে বসে আছেন, এদের তুমি চেনো না। এরা তোমার জন্ম দেওয়া বাবা মা। মানে কি যাতা বলছো বাবা? এরা আমার বাবা মা হতে যাবেন কেন? হ্যাঁ মামুনি, আমরাই তোমার বাবা মা। পাশ থেকে ভদ্রলোকটি বলে ওঠেন, চুপ করুন আপনি, আমি আমার বাবার সাথে কথা বলছি। স্ত্রীর ধমকে লোকটি থতমত খেয়ে থেমে যায়। শিশির বলে চলে, আমি তখন টাটায় পোস্টিং। বিয়ের 5 বছরের মধ্যে তখনও আমাদের কোনো সন্তান হয়নি।
আমরা দুজনেই বহু ডাক্তারকে দেখিয়েছিলাম। ডাক্তারের ভাষায় আমাদের কোনো শারীরিক অসুবিধা ছিল না, তবুও কোনো অজানা কারণে আমরা বাবা মা হতে পারছিলাম না। পরিবার থেকে বিভিন্ন ধরনের কথা উঠতে থাকে। এরই মধ্যে একবার এক বন্ধুর বিয়েতে কলকাতায় আসি আমরা দুজন। রাত্রে ট্রেন ছিল, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা অনেক আগে বেরিয়েও ঠিক সময় স্টেশন পৌঁছাতে পারিনি, ট্রেনটা মিস করে ফেলি। রাত্রে আর কোনো ট্রেন ছিল না, বাধ্য হয়েই স্টেশনে রাত কাটাতে। তখন প্রায় রাত 1টা কি তার আশেপাশের সময় হবে। হঠাৎ একটা বাচ্চার কাদার আওয়াজে অহনার ঘুম ভেঙে যায়। অহনা আমাকে ডেকে তোলে। তাকিয়ে দেখি ওনারা তোকে রেল লাইনের উপর ফেলে দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে ধরে ফেলি ওনাকে। চেপে ধরে জিজ্ঞেস করতেই তখন উনি বলেন, 2 দিন আগে জন্মানো তুই ওনাদের সন্তান। সংসারের এত অভাব যে সন্তানকে খাওয়ানো পড়ানোর পয়সাটুকুও নেই, তাই রেল লাইনের উপর ফেলে যাচ্ছে ভগবানের ভরসায়। ভগবান বাঁচালে তুই বাঁচবি, ভগবান মারলে তুই মরবি। তখন অহনা আমায় বলে, বাচ্চাটিকে যখন ফেলেই যাবে ওনারা, তখন ওনাদের বলো না বাচ্চাটিকে আমায় দিয়ে দিতে, আমরা আমাদের সন্তান করে মানুষ করব। অহনার কথায় আমি তখন ওনাদেরকে অহনার প্রস্তাব দিই। ওনারা রাজি হলে আমি বলি, তাহলে আইনি মতে আমরা তোকে দত্তক নেব। বিনিময়ে ওনারা আমার কাছে কিছু টাকা চায়। আমি জানতে চাই কত টাকা দিতে হবে। ওনারা 50,000 টাকা চায়। আমি আমার এক বাল্যবন্ধুর সাথে পরদিনই দেখা করে সেই দিনই আইনি প্রক্রিয়ায় তোকে দত্তক নিই। আমার সেই উকিল বন্ধুই নগদ 50,000 টাকার ব্যবস্থা করে দেয়। সেদিনই ঠিক হয় ওনারা আর কোনোদিনও তোর জীবনে প্রবেশ করবেন না। কিন্তু সেদিন অহনাকে দেখতে পেয়ে চিনে যায় উনি। জানি না কিভাবে বাড়ির ঠিকানা জোগাড় করেছে। আজ এসেছেন তোর পিতৃমাতৃত্বের অধিকার নিতে। আমি তোর মাকে নিয়ে আর ফিরে যাই না টাটাতে। আমার সেই বন্ধুর সহযোগিতায় তোকে আর অহনাকে রেখে যাই। আমি কয়েক মাসের মধ্যে টাটা থেকে দুর্গাপুরে ট্রান্সফার নিই, তারপর অহনার তোকে নিয়ে যাই। আমাদের কিছু কাছের লোক ছাড়া আর কেউই জানে না যে তুই আমাদের সন্তান নয়। তোকে নিয়ে জীবন কাটাতে কাটাতেই কয়েক বছর বাদে পৃথা আসে আমাদের জীবনে। তোদের দুজনকে নিয়ে আনন্দে জীবন কাটাতে কাটাতে ভুলেই গিয়েছিলাম যে আমরা তোর জন্মদাতা জন্মদাত্রী নই। শিশিরের শেষ কথাটায় অহনা ডুকরে কেঁদে ওঠে। শ্রী মাকে জড়িয়ে ধরে। সেই অবলম্বনে অহনা যেন কোথাও আশ্বাসের আভাস পায়। আমার গল্প শোনা হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন। খুব রূঢ়ভাবে কথাগুলি বলে শ্রী ওই আগন্তুকদের। কিন্তু মামনি, আমরা যে তোমার বাবা মা, আপনারা আমার কেউ নন। সেই রাত্রে ভগবানের ইচ্ছে আমায় রেল লাইনে ফেলে দিচ্ছিলেন। ভগবানের ইচ্ছেতেই আমার মা বাবা আমায় বাঁচিয়েছে। আমি শুধু তাদেরই সন্তান। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মামনি, এরপর যদি কখনো আমার সাথে বা আমার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করেন বা আমাদেরকে বিরক্ত করেন, তবে পুলিশ ডেকে জেলে পুরে দেব। আইনি কায়দায় আমার বাবা মা আপনাদের কাছ থেকে আমাকে নিয়েছিল, তাই আমার উপর আপনাদের আর কোনো অধিকার নেই। উপরন্তু আপনি তো টাকাও নিয়েছিলেন, তাই না? আমি যদি পুলিশ ডাকি তাহলে নির্ঘাত হাজতবাস থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। নিজেদের ভালো চান তো এক্ষুনি বেরিয়ে যান। শ্রীয়ের হুঙ্কারে রীতিমতো ভয় পেয়ে ওই দম্পতি বেরিয়ে যায় ওদের ফ্ল্যাট থেকে। শ্রীয়ের এমন আচরণের পর অহনা বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে। তুই চলে গেলে বেঁচে থাকতে পারতাম না রে শ্রী। তুই যে আমার কাছে পৃথার চেয়েও বেশি। আমি জানি মা, তোমার আর বাবার সাথে আমার সম্পর্ক অত ঠুনকো নয় যে রাস্তা থেকে উঠে আসা লোকেরা সেটা ভেঙে দিয়ে যাবে। তবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমাদেরকে বাবা মা হিসেবে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু এই সব ঘটনা জানার পর তোমাদেরকে মানুষ হিসেবে শ্রদ্ধা করছি। আমি গর্বিত যে আমি তোমাদের শিক্ষায় বড় হয়ে উঠতে পেরেছি। বাবা মাকে জড়িয়ে ধরে শ্রেষ্ঠা শিশির আর অহনার মধ্যে এই বিশ্বাসটুকু তৈরি রাখতে চাই যে সে শুধু তাদেরই সন্তান। জীবনের এই ভরসাটুকু অহনার শিশিরের মুখে হাসি ফোটালো। রিজুকে আজ ফোন করে অনিন্দিতা বুঝল যে রিজু হয়তোবা একটু আপসেট আছে, কিন্তু কেন তার উত্তর পেল না। রিজুর ব্যক্তিগত জীবন খুবই স্বাভাবিক এবং খুশিতে ভরা। সামনেই শ্রীয়ের সাথে রেজিস্ট্রি হবে। এখন তো আনন্দে থাকার কথা। তবে কেন উদাস মনে হলো ওকে? তবে কি কাজের জায়গায় কোনো অসুবিধে তৈরি হয়েছে? অনিন্দিতা কোনো উত্তর খুঁজে পায় না।
তাই অনিন্দিতা ঠিক করে রিজুকে বেশি না খুঁচিয়ে বরং শ্রীয়ের সাথে কথা বলা ভালো। যেই ভাবা সেই কাজ। অনিন্দিতা শ্রীকে ফোন লাগায়। হ্যাঁ রে শ্রী, রিজুর কাজের জায়গায় কোনো সমস্যা হয়েছে কি? তুই কি কিছু জানিস? না মামনি, কিছু হয়নি তো। কেন, কি হয়েছে? ছেলেটাকে কেমন বিমর্ষ লাগলো। মায়ের মন তো, তাই হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। তুই কবে আসবি বল? তোর মা তো তোর গয়না কিনে নিয়েছে, এই বাড়িটা তো এখনো বাকি আছে। একদিন সময় বার কর তুই, আমি অহন আর তুই গিয়ে কিনে আনবো। ঠিক আছে মামনি, আমি এখন রাখছি, পেশেন্ট আছে এখন, পরে কথা বলছি। অনিন্দিতার সাথে কথা বলার পরেও দিন 15-এর মধ্যে শ্রী আর অনিন্দিতার বাড়ি গেল না। অনিন্দিতা ফোন করলে শ্রী হয় ফোন ধরে না, নচেত ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। একদিন অহন আর অনিন্দিতা মিলে একটা দিন ঠিক করে, যেদিন ওরা দুজন শ্রীকে হাসপাতাল থেকে সোজা নিয়ে বউবাজার বা গড়িয়াহাট যাবে কিছু গয়না কিনতে। অহনারও এখনও কিছু গয়না কেনা বাকি আছে। সেদিনই বাড়ি ফিরে বেরোবার সময় রিজুর ফোন আসে। অনিন্দিতা আনন্দে বলে ওঠে, জানিস রিজু, আজ শ্রীকে নিয়ে গয়না কিনতে যাব। শ্রী জানে মা, তুমি ওকে নিয়ে যেতে চাও? আরে মেয়েটাকে আজ প্রায় দিন 15 ধরে ফোন করে বাড়িতে রাখছি, সে মেয়ের কি সময় আছে? আচ্ছা মেয়ে হয়েছে বটে, না হলে মেয়ে হয়ে গয়না কিনতে যাওয়ার আগ্রহ দেখায় না। শ্রী তোমার সাথে যাবে না? যা তা বকছিস, যাবে না কেন? ও আচ্ছা, তোরা কি দুজনে গিয়ে কিনতে চাস? না মা, সেসব কিছুই না, এই বিয়ে হবে না। এক থাপ্পড় মারবো। 6-7 বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি হবার পর যখন তার সাথে সামাজিক বন্ধনে এক হবার সময় এলো, তখন বলছিস বিয়ে হবে না? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? মা, বিয়েটা আমি ভাঙছি না, বিয়ে ভেঙে দিয়েছে শ্রী নিজে। আমি বিশ্বাস করি না, শ্রী এ কাজ করতেই পারে না। আর অহনাও তো আমাকে কিছু বলেনি। মণিমা এখনো কিছু জানে না, শ্রী ওদের কাউকেই কিছু জানায়নি, শুধু আমাকে ওর একটা অতীতের কথা জানিয়ে বলেছে ওর অতীতের অন্ধকারে আমাদের পরিবারের হাসি আনন্দ ও কেড়ে নিতে চায় না, তাই এই বিয়ে হবে না। তুই জানিস ওর অতীত কি? হ্যাঁ মা, জানি, তবে তোমায় বলতে পারবো না। শ্রীয়ের লজ্জা না হয় আর বাড়ালামই না। তোর কোনো আপত্তি আছে শ্রীয়ের অতীতকে নিয়ে জীবনে এগিয়ে যেতে? আমি শ্রীকে ভালোবাসি মা। ওর ওই একটা ঠুনকো অতীত, যাতে ওর কোনো দায়ও নেই, দায়িত্বও নেই, সে অতীতের জন্য আমি কি ওর হাত ছাড়তে পারি? আমার কাছে শ্রীয়ের সম্মান চিরকাল একই থাকবে ওর অতীত জানার পরেও। ব্যাস, কথা শেষ। তোর ফ্লাইট কবে? কবে ফিরছিস কলকাতায়? টিকিট কনফার্ম তো? তুমি কি বলছো মা, আমি কিছুই বুঝতে পারছি না। তুই কলকাতায় আয় আগে, তোকে সব কিছু পরে বোঝাবো। ফোনটা রেখে রাজেশের কাছে গিয়ে অনিন্দিতা বলে, তোমার একটু সময় হবে, শ্রীদের বাড়ি যাব। হঠাৎ ওদের বাড়ি কেন? তোমার তো ওকে নিয়ে গয়না কিনতে যাওয়ার কথা। গয়না পরে কিনবো, আগে ওদের বাড়ি যাওয়ার আছে। কেন যাচ্ছি সেটা তোমায় রাস্তায় যেতে যেতে বলবো। রাজেশকে তৈরি হতে বলে অনিন্দিতা আরেকটা ফোন করে। তারপর তৈরি হয়ে অহনা আর শিশিরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শ্রী বাবার ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসে। হঠাৎ করে মায়ের আবার কি হলো? এই কদিনে বাড়ির সবার উপর দিয়ে যা গেছে তাতে মায়ের শরীরটা খারাপ হওয়াই স্বাভাবিক। বাড়ি ঢুকে শ্রী অবাক। সোফায় বাবা মা মামুনি আর বাবাই বসে। শ্রী আর রিজু মিলে ঠিক করেছিল এই নামগুলি। অনিন্দিতা আর রাজেশকে শ্রী মামুনি ও বাবাই বলে ডাকবে, আর অহন আর শিশিরকে রিজু মণিমা আর বাপি বলে ডাকবে। এই ডাকগুলি আর বোধহয় ডাকা হবে না কখনো। ওই বাজে দুটো মানুষের জন্য মামুনির মতো মানুষের ভালোবাসা আর পাওয়া হয়ে উঠবে না শ্রীয়ের। গলার কাছে একটা না বলা কষ্ট দলা পাকিয়ে শ্রীয়ের কণ্ঠ রোধ করে দেয়। শ্রী নিজেকে অনেক কষ্টে সামলায়। শ্রীকে দেখে অনিন্দিতা বলে ওঠে, তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিস না, ডাকলেও কাছে আসিস না, তাই আমি আর তোর বাবাই চলে এলাম। আমরা 4 জন ঠিক করেছি, শুধু রেজিস্ট্রি নয়, রেজিস্ট্রির সাথে সাথে পাকাপাকিভাবে তুমি ওই বাড়িতে যাচ্ছ আমার মেয়ে হয়ে। এই বিয়ে হবে না মামুনি, আমি রিজুকে বলে দিয়েছি। রিজু তোমাকে কিছু বলেনি? রিজুর কথা আমি শুনবো তুই ভাবলি কি করে? তুই যে কথা কিছুদিন আগে জেনেছিস, আমি আর তোর বাপি সেই কথা প্রথম থেকেই জানতাম, যখন তোদের বিয়েটা আমরা ঠিক করি। মামুনি, তোমরা সব জানো? তুই ভাবলি কি করে শ্রী, অনিন্দিতার রাজেশদাকে আমি আর তোর বাবা লুকিয়ে যাব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়? তুই জানতিস না, তাই অনিন্দিতার কথায় আমরা রিজুকে কিছু জানাইনি।
তোর বাবার তাতেও সংকোচ ছিল, কিন্তু ওরা দুজনেই যখন চুপ থাকতে বলল তখন আমরা আর কথা বাড়াইনি। দেখ অনিন্দিতা, অনেকদিন আমার মেয়েকে তুই নিজের কাছে রেখেছিস, এবার তোর ছেলেকে তুই নে আর আমার মেয়েটাকে আমার কাছে দে। শ্রী, আমরা ঠিক করেছি, শুধু রেজিস্ট্রি নয়, বোধনের দিন তোদের বিয়ে হবে সামাজিক মতে। সেই অনুষ্ঠানে প্রাথমিকভাবে কিছু নিকটাত্মীয় থাকবে, বাকি বড় করে রিসেপশন পরে হবে। অনিন্দিতার কথায় শ্রী লজ্জা পায়। তার দুদিন বাদে রিজু কলকাতায় ফেরে। শ্রীকে নতুন করে পাবার আনন্দের এক উত্তেজনায় নিজেকে আবিষ্ট রাখে রিজু। বোধনের দিন প্রথমে আইনি মতে ও তারপরে সাত্ত্বিক মতে বিয়ে হয়ে যায় রিজু আর শ্রেষ্ঠার। বিয়ের পরে যখন রিজুর বউ রূপে শ্রীয়ের গৃহপ্রবেশ হয় অনিন্দিতার ঘরে, তখন রচনা অনিন্দিতাকে বলে, দিদি, লক্ষ্মী এলো তোর ঘরে। অনিন্দিতা বরণ ডালা দিয়ে বরণ করতে করতে বলল, না রে, আজ আমার ঘরে আগমনীর প্রবেশ হলো। লক্ষ্মী রূপে নয় শ্রী, তুই দুর্গা রূপে তোর এই পরিবারকে, তোর স্বামীকে, তোর আগত সন্তানকে পালন করবি, রক্ষা করবি। তুই আমাদের চিন্ময়ী মা। আগমনের সুরে তোর আজ গৃহপ্রবেশ হোক। অনিন্দিতার কথায় শ্রেষ্ঠা ভাবল, সার্থক জনম আমার। এক মা জন্ম না দিয়েও মাতৃত্বের ছায়া দিয়ে সারা জীবন আগলে রাখল, আরেক মা স্নেহের স্পর্শে আমায় আগমনের রূপ দিল। রিজুর ঘরে প্রবেশ করতে করতে শ্রী মনে মনে কামনা করে যেন প্রতিটা মেয়েই তার জীবনে অহনার মতো মা পায়, আর অনিন্দিতার মতো শাশুড়ি মা। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।